নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকার বিরোধী দল এবং সরকার সংসদ অধিবেশনগুলো চলছে। আমি আপনার একটা মূল্যায়ন শুনতে চাই, কেমন লাগছে আপনার এবং কি হতে পারে আগামী দিনগুলো? দেখুন, আমি তো বলেছি এই সরকারের দুটো বড় শক্তির জায়গা। একটা হলো যে তাদের একটা রূপকল্প বা চিন্তা আছে, তারা একটা ম্যানিফেস্টো দিয়েছে, সুনির্দিষ্ট কর্মসূচির কথা বলেছে। আরেকটা শক্তি হলো তারা জনমানুষের সমর্থন নিয়ে এসেছে। কিন্তু তৃতীয় জায়গাটা তো ওনাদের নিজেদের করতে হবে। ওনাদের তো কাজে দক্ষতা দেখাতে হবে, সমন্বয় করতে হবে, হ্যাঁ, যোগ্যতার সাথে পরিস্থিতিকে মূল্যায়ন করতে হবে এবং সেই জন্য অগ্রিম পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ সুশাসন নিশ্চিত করার দায়িত্বটা তো ওনাদের। জনগণের যেটুকু করার জনগণ করে দিয়েছে। এখন দেখুন, আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি। একটা তো এর আগে আমি বলেছি যে সংকেতটা আসলো ব্যাংকিং খাতের জন্য, নিঃসন্দেহে এটা ওনাদের জন্য সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এমনকি অর্থনৈতিকভাবে উপকারী হয়নি। এটা খুব পরিষ্কার। এবং লোকে এখন এটার সাথে গভর্নরের পরিবর্তন এবং অন্যান্য সম্পর্ক ইত্যাদি বিষয়তে তুলছে। এগুলি তো একটা নতুন সরকারের জন্য উপকারী না। সেহেতু এখানে রাজনৈতিক ব্যাখ্যা ওনাদের দিতে হবে। দেখুন, আমি আরেকটা উদাহরণ দিই আপনাদের। সরকার খুব সঠিক সময়ে একটি ক্যাবিনেট সাব কমিটি করেছে এই দুর্যোগ ব্যবস্থাপনা বা এই বর্তমানে বিশ্ব সংকটকে মোকাবেলা করার জন্য। আপনি কি শুনেছেন এই কমিটি কয়বার মিটিং করেছে, করে কি সিদ্ধান্ত নিয়েছে, সেটা কি জনগণকে জানিয়েছে, আশ্বস্ত করতে পেরেছে? আমি তো দেখি নাই। হ্যাঁ, বুঝেছেন, সরকার চালানো একটা ভিন্ন বিষয় এবং সেটার জন্য যেমন আপনার বিশ্বাস এবং মূল্যবোধ লাগে, আপনার কিছু অভিজ্ঞতা, দক্ষতারও প্রয়োজন করে। আপনি সেটাকে ঠিক মতো কাজে লাগাতে পারছেন কিনা, এটা একটা বড় বিষয়। এই যে আপনি তো তেলের ব্যাপারেও আমি আপনাকে বললাম যে এটার ক্ষেত্রে আমার বিষয়টা হলো যে প্রধানমন্ত্রীকে নিঃসন্দেহে সামনে দাঁড়িয়ে এটাকে পরিচালনা করতে হবে। এইটা পরিচালনা করার ক্ষেত্রে যৌথ নেতৃত্ব যেমন দরকার করে, কিন্তু আমাদের মতো দেশে এখানে ব্যক্তি নেতৃত্বও খুব গুরুত্বপূর্ণ। দুটোই গুরুত্বপূর্ণ। এটাকে মিলিয়ে দেখতে হবে আর কি। নিশ্চয়ই। বাজেট সামনে আসছে, সেই জায়গা থেকে একটু আপনার অ্যাডভাইস। আপনি তো একদিকে বলে দিয়েছেন পরাবাস্তব বাজেট, এক বাক্যে বলে দিয়েছেন করের আওতা বাড়ানো হবে, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়? আমাদের এখানে কর জিডিপির যে অনুপাত, সেটা তো ভয়ানক একটা অনুপাত। সেই জায়গা থেকে আপনার পরামর্শ? না, এটা ভালো প্রশ্ন। যে অর্থমন্ত্রী যেদিন আমার সাথে এবং অন্যান্যদের সাথে আলোচনা করেছেন, ওনার কাছে দুটো প্রশ্ন ছিল। উনি বলেছেন, একটা হলো যে কিভাবে আমি টাকা পাবো, আমার রাজস্ব বাড়বে কিভাবে, আরেকটা হলো যে আমি কিভাবে সঠিকভাবে এটা খরচ করব। এই দুটোই ওনার প্রশ্ন, সঠিক প্রশ্ন। আমি মনে করি সেদিক থেকে উনি যথেষ্ট ঠিক মতোই অনুধাবন করেছেন। দেখুন, রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আপনি ক্ষুদ্র কতগুলো মানুষকে, আপনি 2 কোটি আর 1.5 কোটি মানুষকে আপনি টিআইএর নম্বর দিবেন, আর 23 লক্ষ মানুষ, মাত্র 2.5 কোটি মানুষের মধ্যে 23 লক্ষ মানুষ শুধুমাত্র কর দিবে, এটা তো হতে পারে না। 18% মানুষ দিয়েতে আপনি কি কর দিয়ে দেশ চালাতে পারবেন? তো ওই করগুলো কেন দেয় না? সেখানে আমার বক্তব্য হলো খুব সাধারণ। সেটা হলো করের হার কমান, করের ব্যাপ্তি বাড়ান। এটার কারণে আপনি তাহলে এটা একটা। দ্বিতীয়ত হলো আপনি বিভিন্ন ধরনের করের ছাড় দিয়েছেন। আপনি কৃষিতে দিয়েছেন, আপনি শিল্পের ভিতরে আছে, অন্য আপনার জ্বালানিতে আছে। আপনি ভালো করে দেখেন এই ছাড়গুলো কোনো নির্দিষ্ট শিল্প গোষ্ঠী পাচ্ছে কিনা, নাকি এটা সত্যি সত্যি জনগণের উপকারে যাচ্ছে। এগুলোকে আপনার পুনর্মূল্যায়ন করতে হবে। ভর্তুকি দিচ্ছি, সেই ভর্তুকিও কার কাছে যাচ্ছে, মানে গরিবের টাকা দিয়ে বড় লোককে ভর্তুকি দিচ্ছি কিনা, এগুলি দেখার বিষয় আছে। সেহেতু এই কাজগুলি ঠিকমতো করতে পারলে আমার মনে হয় ভিতর থেকে হবে। আমি বলেছি সরকারের হাতে অনেকগুলো বড় বড় শেয়ার রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের। এই শেয়ারগুলো আপনি বাজারে ছাড়েন, আপনিও টাকা পাবেন, আমার পুঁজিবাজারও চাঙ্গা হবে। এইটার ভিতরে আমি তো চ্যালেঞ্জ দিয়েছি অর্থমন্ত্রীকে যে আপনি চিটাগং স্টক এক্সচেঞ্জের 2 বার প্রতিষ্ঠাতা সভাপতি, আপনি যদি এটাকে পুঁজিবাজারে না ছাড়তে পারেন, তাহলে আর কেউ পারবে না। তাহলে এটা আমি দেখে যেতে চাই যে আপনার হাতে এটা হয়েছে কি হয়নি। যেহেতু কর রাজস্ব আদায় করার ক্ষেত্রে এখনও প্রচুর সুযোগ রয়েছে এবং যদি আমরা ডিজিটালাইজেশন করতে পারি,
তাহলে এটার ভিতর দিয়ে আমরা মানুষকে আরো আস্থার ভিতরে রাখবো। কিন্তু শেষ বিচারে আপনার মনে রাখতে হবে, মানুষ কেন কর দিবে যদি আপনি তাকে সেবা না দেন? সেবা যদি না দেওয়া হয়, সেহেতু আপনি শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির সেবা যদি আপনি না দিতে পারেন, জনমানুষের মনে আকাঙ্ক্ষা হয় না। এটা আমাদের ইকোনমিক্সে প্রতিষ্ঠিত সত্য যে মানুষের কর দেওয়ার আগ্রহ বাড়ে তখনই যখন সে রাষ্ট্রের কাছ থেকে সেবা পায়। আমি উৎসাহের জায়গাটা কোথায় দেখছি? এই বিএনপি সরকার তার যে ইলেকশন ম্যানিফেস্টোতে একটা শব্দ ব্যবহার করেছে, ফিসকাল সোশ্যাল কন্ট্রাক্ট। ফিসকাল সোশ্যাল কন্ট্রাক্ট অর্থাৎ আপনি আর্থিক সামাজিক চুক্তি করবেন, অর্থাৎ আমি কর দিব, আপনি সেবা দিবেন, এইটি হলো চুক্তি। সরকারকে সেটা দেখাতে হবে, সেইটা দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। সেই জায়গায় যদি আমরা বলি সেবার প্রশ্ন আসলে অবশ্যই একটি জায়গায় চলে আসবে আপনার শিক্ষা খাতে সাবসিডি দেওয়ার ব্যাপার। সেখানে সরকার কতটুকু আসলে সাবসিডি দিতে পারবে এবার বা দেওয়া উচিত? দেখুন, শিক্ষা খাতের এটা আমরা আলগা আলোচনা করেছি, অন্য জায়গাতে গবেষণা করেছি। সেটা হলো যে শিক্ষা খাতে তো সকলেই জানে যে আপনার ভর্তির পরিমাণ বেড়েছে কিন্তু শিক্ষার মান বাড়েনি। ছাত্রদের মান যতখানি কমেছে তার চেয়ে শিক্ষকদের মানের পরিমাণ সমস্যা আরো বেশি। সেহেতু আমরা বিল্ডিং বানিয়েছি, আমরা মানব সম্পদ তৈরি করিনি। সেহেতু এইটার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষাতে আমরা নজর দেইনি। কারিগরি শিক্ষা হলো আমাদের আগামী দিনে দাঁড়ানোর। কারিগরি শিক্ষা নিয়ে যখন গবেষণা করেছি, ছেলে মেয়েগুলো আমাকে বলেছে যে আমাদের তো ঘেন্না করে, আমাদের তো নিচু চোখে দেখে, এবং সেই জন্য সামাজিক স্বীকৃতি তাদের সেরকমভাবে হয়নি। এবং এই ইঞ্জিনিয়াররা আর ডিপ্লোমা নিয়ে কি সমস্যার ভিতরে এটার ভিতরে আছে যে আমাদের এখন যে মাদ্রাসা শিক্ষা যেভাবে বিস্তৃত হয়েছে এবং সেটা এক ধরনের শিক্ষা নিঃসন্দেহে দিচ্ছে, এক ধরনের হয়তো সুরক্ষাও দিচ্ছে আমাদের অনেককে, এবং ওটাকে দারিদ্র্য বিমোচন কর্মসূচি হিসেবে অনেকে বলেন, কিন্তু তাদেরও আধুনিকায়নের প্রয়োজন করবে, বিজ্ঞান এবং প্রযুক্তিতে তারা যাতে আরো সেটার ভাবে আসার হবে। সে তো আগামী দিনের শিক্ষা ব্যবস্থাটা একটা মূল বিষয়। আসার ব্যাপার হলো যে শিক্ষামন্ত্রী এটাতে আগ্রহী বোধ করছেন, ওনার একটা পিছনে ঐতিহ্য আছে, এবং তার সাথে যারা আরো দুজন যুক্ত হয়েছেন, যে প্রতিমন্ত্রী যিনি আছেন তিনি তো একটা 500 পৃষ্ঠা বই লিখে ফেলেছেন এর ভিতরে, এবং তার সাথে ওখানে যে উপদেষ্টা আছেন সেও এটা, আমি খুবই ভরসা করে আছি যে ওনারা খুব দ্রুত আমাদের কিছু ফলাফল এখানে দেখাবেন। এবং এইখানে বাজেটের টাকা যতখানি বা দেওয়া হয়, ওনারা তো এটা খরচও করতে পারেন না। এই মুহূর্তে বাংলাদেশে দুঃখের ব্যাপার হলো এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যত টাকা আমরা খরচ করি তার 2 গুণ টাকা আমরা বিদেশের দায় দেনা পরিশোধ করার জন্য খরচ করি এখন। সেহেতু আগামী দিনের কাঠামোগত পরিবর্তন না হলে পরে শুধুমাত্র এই আয় এবং চক্র থেকে বের হওয়া যাবে না। সেহেতু এই পরিবর্তনের প্রত্যাশার ভিতরে আছে।